বিয়ের পর হঠাৎ একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা ছিল, বাবা, ফুলশয্যার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে। কত রকমের কথা দিল, কথা নিল, সুখে দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম, তোমার জামাই শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল, ধুর পাগল, এক বাবা মাকে ছেড়ে এসেছো তো কি হয়েছে, এখানে তো আরেকটা বাবা মা পেয়েছ। আমি আছি, তোমার দেবর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময় পাবে না, দেখে নিও। আমি জানি বাবা, তুমি হয়তো খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পেয়ে। হয়তো ভাবছো যে সুখের আশায় মেয়েকে বিয়ে দিয়েছ, সেই সুখেই হয়তো আছি আমি। তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদেরকে যৌতুকের টাকা দিলে না? এই 7টা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পর দিন সকাল হতে না হতেই শাশুড়ি মা তোমাদের দুইজনকে গালিগালাজ করতে থাকে বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে, মার সাথে কি আমি ঝগড়া করব? ও হ্যাঁ, পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চড় মারলো। বাবা, তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছো? মা কখনো দিয়েছে? আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ ফিরল করে। সে আমাকে অনেক খারাপ ভাষায় গালি দিল আর বলল, এখন তুই কি আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে। একমাত্র মেয়ে তার, যৌতুক কোথা থেকে দিবে? কিছুই যে নেই তার। মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন আমার মেয়েটাকে মারধর করছে। মেয়েটার জন্য পরানটা ফেটে যাচ্ছে। 1 মাস পর বাবার কাছে আরেকটা চিঠি এলো। বাবা, কত দূর কি করলে? আমি এত মায়েরা সহ্য করতে পারছি না। শ্বশুর শাশুড়ি নোংরা নোংরা কথা বলে। শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে। আমাকে ঠিক মতো খেতেও দেয় না। ভালো কিছু রান্না করছে ঠিকই, কিন্তু এরা আমাকে কিছুই খেতে দিচ্ছে না। বাবা, তুমি যখন যৌতুকের টাকা নিয়ে আসবে, তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংসও নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি ঠিকই, কিন্তু খেতে দেয় না আমাকে। বলে, বাপকে বল কিনে আনতে, তারপর খাবি। বাবা, ও বাবা, কবে আসবে তুমি? কতদিন তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না। মেয়ের বাবা মা আজকেও চিঠিটা ধরে কাঁদছে। 2 দিন পর আরো একটা চিঠি এলো। বাবা, তুমি জানো, আজকে আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন উঠতে পারিনি। উঠোনে পড়েছিলাম, কেউ দেখেনি। তোমার জামাই বেল দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। দেবর আর ননদ ধরে রেখেছে। শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি। আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না। ছাইচাপা চুলার মতো ভেতরেই থেকে যায়। বাবা, আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই। বাবা, এ তুমি কোথায় রেখে গেলে আমায়? বাবা, তুমি যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারবে চলে এসো। 20 দিন পর আরেকটা চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নয় এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মায়ের সহ্য করতে পারছি না। সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা সবকিছু বিক্রি করে মেয়ের বাড়িতে যাচ্ছে আজ। বাবা আজ অনেক খুশি। ইলিশ মাছ, মাংস, তরকারি, যা যা নেওয়ার কথা সবকিছু নিয়ে হাস্য উজ্জ্বল মুখে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত। অনেকদিন পর আজকে মেয়েটাকে দেখবে। দরজায় ধাক্কা দিয়ে দেখে, কলপিটে করে বড় করা সেই আদরের মামুনি আজ দড়িতে চলছে। এটা শুধু কোনো কাল্পনিক গল্প নয়। এরকম ঘটনা আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটছে, যা হয়তো আমাদের চোখে পড়ে না বা আমরা খেয়াল করি না। কত মেয়ে যে শ্বশুর বাড়ির অত্যাচারে নিজের জীবন দিয়েছে তার কোনো হিসাব নেই। যদি কখনো এমন ঘটনার সম্মুখীন হন, অবশ্যই তার প্রতিবাদ করবেন। আপনার প্রতিবাদে হয়তো বেঁচে যেতে পারে একটি জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পটি শুনে আপনি আপনার চোখ থেকে পানি ফেলতে বাধ্য হবেন। তো আশা করি গল্পটি শুনে আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো গল্পটি শুনুন। আমার পাশের বাসার একটা মেয়ে, নাম মিম, আর আমার নাম ইমু। মিম আর আমি দুজনেই খুব ভালো বন্ধু। বলতে পারেন একজন আরেকজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন আমি মিমকে মজা করতে করতে বললাম, মিম, আই লাভ ইউ। ও বলে, শোন ইমন, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই শুধু আমার বন্ধু। এই কথা বলেই চলে গেল। আটকাতে পারলাম না। এভাবেই দিন যেতে লাগলো। কিন্তু মিম তো আমাকে ভালোবাসে না। কি যে করি? বলতে বলতে মিমের ফোন। ওই ইমন, কি করছো? তোর কথাই ভাবছিলাম মিম। চুপ থাক, খাইছস? না, তুই খাইছস মিম? হ্যাঁ খাইছি। তুই এখনই খেয়ে নে, আর মাঠে তাড়াতাড়ি আয়। আচ্ছা, বলেই লাফাইতে লাগলাম। মিমের মনে হয়তো আমার জন্য ভালোবাসা জাগছে। তাড়াতাড়ি খেয়ে গেলাম। গিয়েই বললাম, কিরে মিম, হঠাৎ জরুরি তলব? সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। কোনো চিন্তা করিস না। ফেল করলে তোরে তো আমি বিয়া করবো। তারপর 2টা ক্রিকেট খেলার টিম বানাবো। তোর একদল
আমার একদল। বলেই হা হা করে হাসি দিলাম, কিন্তু হাসি দেওয়ার পর যা ঘটলো তা আমি কেন আমার চোখও বিশ্বাস করতে পারলো না। এমন ভাবে আমার গালে চড় মারলো যেন গাল দিয়ে ধোয়া বের হচ্ছে। চড়টা মেরেই মিম বলা শুরু করলো, তোকে বন্ধু করে জীবনে বড় ভুল করেছি, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ, বলেই চলে গেল। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে, কিছুই বুঝতে পারলাম না। খুব খারাপ লাগছে, শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে, তাও কিছুই করার নেই। অশ্রু ভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম, এসে শুয়ে পড়লাম। বালিশটাও ভিজে গেছে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। মিম খুব বিরক্ত ফিল করতো, তারপরও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম মিম পার্কে বসে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাই বাসায় এসে পড়লাম, বুকটা ব্যথা করছে। তাই ভাবলাম মিমকে একটা ফোন দিই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করলো। মিম, বুকে ব্যথা করতেছে। মিম বলল, ব্যথা করা ভালো, এখন আমাকে ডিস্টার্ব করবি না, পরশু আমার এক্সাম। আমি বললাম, আচ্ছা নাপা খেলে ব্যথা যাবে? হ্যাঁ যাবে, এখন আর ফোন দিস না প্লিজ, কিছুই পড়া হয়নি। আমি বললাম, কয়টা খাবো? তোর যতটা খেতে মন চাই খা, প্লিজ ইমন, আর না। আমি এবার বললাম, লাস্ট একবার, ভালোবাসিস? মিম এবার বলল, ইমন, এইসব কথার কোনো মানেই হয় না, আমরা জাস্ট ফ্রেন্ড। তোর অনুরোধে কিন্তু দ্বিতীয়বার ফ্রেন্ড হয়েছি, তাই যা বলিস ভালো করে বুঝে বলিস। থ্যাঙ্কস মিম, রাখি। ওকে রাখ, আর ভবিষ্যতে এ যেন এমন কথা আর শুনি না। ওকে। ফোনটা কেটে দিলাম। একসময় মিম মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত, এখন আর নেয় না। আর জিজ্ঞেস করে না কাউকে পছন্দ করিস কিনা, আর আগের মতো কি করতে হবে বলে না। হঠাৎ বুকের ভেতরে আবার চিপ দিয়ে উঠল। বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আবার বিছানা থেকে উঠে আমাকে নাবা খেতে হবে। কয়টা খাবো? মিম তো বলেই দিয়েছে যতটা ইচ্ছা খেতে পারে। সবগুলো ওষুধ মুখের ভেতরে পুরে ঘুমিয়ে পড়লাম। কাক টাকা ভরে উঠে পড়ে মিম, মোবাইল চেক করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যাক, আজ আর কোনো মেসেজও নাই, মিস কলও নাই। পড়াই মনোযোগী হই। মিম মন দিয়ে পড়তে থাকে। হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে। তবুও ভালো, ইমন জ্বালাচ্ছে না। ছেলেটার কোনো কমন সেন্সও নাই। যখন তখন ফোন দিয়ে বলে, মিম এইটা হয়েছে, এখন কি করব? ওইটা হয়েছে, বোরিং। কয়েক ঘন্টা কেটে গেলেও মিমের মোবাইলে আলো জ্বলছে না। হঠাৎ মোবাইলে মেসেজ টোন বেজে উঠলো। মিমের কাছে বোরিং হ্যাপি দুইটাই লাগলো। মেসেজ অন করেই হতাশ হয়। রবি সিম কোম্পানির SMS। রবি সিমকে কয়েকশো গালি দেয় সে। ঘড়ির ঘন্টার কাঁটা ক্রমশই বেড়ে চলেছে, কিন্তু একটি বারের জন্য ইমনের মোবাইল থেকে কল আসে না। হঠাৎ মিমের স্মরণ হয় কতদিনের কথা। ইমন বলেছিল, মিম বুকে ব্যথা। ওর ভুরু যুগল কুঁচকে যায়, মুখটা কালো হয়ে যায়, বুকের ভেতরটা খা খা করে ওঠে। মন থেকে কত রকম ভয় করছে। রাত 9টা। মিম একদম পড়তে পারছে না। বারবার ইমনের কথা মনে পড়ছে। ইমনের মেসেজ তো তার বোরিং লাগতো, কিন্তু সে কেন এখন ইমনের মেসেজ খুঁজতেছে? কিছুই না ভেবে ইমনের নাম্বারে ফোন দেয়। তো গল্পটির সেকেন্ড পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন।